বিএনপিকে এখন আজকেই স্পষ্টভাবে বলতে হবে যে তারা ডক্টর ইউনূসকে চাপ দিয়েছে কিনা যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করা সুযোগ দিতে হবে। এটা বিএনপিকে স্পষ্ট করতে হবে আজকের ভিতরেই। আর যদি বিএনপি এটা স্পষ্ট না করে মুখে কুলুপ দিয়ে থাকে তাহলে বুঝতে হবে বিএনপিতে তোলপাড়, ভয়ে বিএনপি ঘুম হচ্ছে না। দর্শক, খেলা জমছে, রাজনীতিতে তারা থাকবে না। এটা তাদের কর্মফল, আওয়ামী লীগের পক্ষ নেওয়ার ফল। তাদের নিজেদের ভুল তো আছেই, চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো তো আছেই। আবার আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করছে, আওয়ামী লীগের চুপ্পুকে বাঁচিয়ে রেখেছে, আওয়ামী লীগকে নির্বাচনে চায়। বিএনপিকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে এর দায় মোটামুটি বিএনপির উপরে দিয়েছেন। এটা কি বিএনপির দায় নাকি অন্য কিছু আছে, এবং বিএনপিরও এখন এই ক্ষেত্রে কি অবস্থান তারা নেবেন সেটা দেখার ব্যাপার আছে। ডক্টর ইউনূসের চারপাশে সহায়ক পলিসি হিসাবে দাঁড় করিয়ে তার পিছনে দাঁড়ায়, তাহলে বাংলাদেশকে সারা জীবনের জন্য সিঙ্গাপুর বানানো যায়, সারা জীবনের জন্য হংকং বানানো যায়, সারা জীবনের জন্য একটা ইউরোপিয়ান কান্ট্রির মতো তৈরি করা যায়। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না? সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, তিনি বলছেন গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না। এবং এই রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে পরিবর্তন আনতে। ইস্যু এসএম জেফার সাল বড় বড় কথা বলেন, 40 বছর ধরে রাজনীতি করেছেন, কি দিয়েছেন বাংলাদেশটাকে বলেন তো আপনারা দেখি। এই নতুন প্রজন্মের ফল আজকের এই পরিবর্তন। ইউ ডোন্ট ডু এনিথিং এলস। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়ে এই আলোচনা সূচক। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেই ভিডিওগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে ফেলুন এরকম ধরনের সকল আপডেট সবার আগে পেতে। আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূস ও নাহিদ ইসলামের বক্তব্যে বিএনপিতে তোলপাড়, ভয়ে বিএনপি ঘুম হচ্ছে না। এবং শিক্ষার্থী জনতা, সাধারণ জনগণও ডক্টর ইউনূসের বক্তব্যের পর বিএনপির বিরুদ্ধে খেপে উঠেছে। দর্শক, খেলা জমছে। বিএনপি মনে প্রাণে বিশ্বাস করা শুরু করেছে তাদেরকে সরকার মাইনাস করতে চায়। এখন তারা 111 জিকির করছে, যে 111 আসছে আমাদেরকে মাইনাস করতে চায়, ভয়ে জিকির করছে তারা, নানান কাকুতি মিনতি জানাচ্ছে। এটা বিশ্লেষণ করা প্রয়োজন। কার্যত বিএনপি যে ভয়, এই যে চিন্তা যে রাজনীতিতে তারা থাকবে না, এটা তাদের কর্মফল, আওয়ামী লীগের পক্ষ নেওয়ার ফল। তাদের নিজেদের ভুল তো আছেই, চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো তো আছেই। আবার আওয়ামী লীগের পক্ষ নিয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধের বিরোধিতা করছে, আওয়ামী লীগের চুপ্পুকে বাঁচিয়ে রেখেছে, আওয়ামী লীগকে নির্বাচনে চায়। ডক্টর ইউনূস জায়গা মতো খেলে দিয়েছেন। আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন করবে, জনগণ এটা কিছুতেই মেনে নেবে না। অতএব আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ তো মেনে নিবেই না, আওয়ামী লীগকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে, যারা নির্বাচনের সুযোগ দিবে, তাদেরকেও মেনে নেবে না। ডক্টর ইউনূস জানেন এটা খুবই কঠিন, জনগণ আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না। আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ দিয়ে যদি তফসিল ঘোষণা করা হয়, সেই তফসিলের বিরুদ্ধে জনতা রাজপথে নামবে। তো ডক্টর ইউনূস কি করেছেন? বিএনপির ঘাড়ে দায় চাপিয়ে দিয়েছেন। যেহেতু বিএনপি আগেই বলেছে যে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, অতএব আওয়ামী লীগকে নির্বাচনে চায় বা আওয়ামী লীগ নির্বাচনে আসলে যে জনগণ আবার রাজপথে নেমে আসবে, যারা চায় তাদেরকে পিটিয়ে রাজপথ ছাড়া করবে, এর দায়টা ডক্টর ইউনূস বিএনপিকে দিয়ে দিয়েছেন। এর ফলে জনগণ এখন বিএনপির বিরুদ্ধে বলেছে, বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে চায়, জনগণ ফুঁসে উঠেছে। এখন বিএনপি কঠিন শিক্ষা পাচ্ছে। একদিকে জনগণের রোষের মুখে পড়েছে বিএনপি, কারণ ডক্টর ইউনূস নিজেই তথ্যটা ফাঁস করে দিয়েছেন, যদিও আগেও প্রকাশ্য বলেছে যে আওয়ামী লীগকে নির্বাচনে চায় বিএনপি। জনগণ স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছে। এর ফল কি বুঝতে পারছেন? এর মানে এই যে আওয়ামী লীগকে বিএনপি নির্বাচনে চায় সেটা ডক্টর ইউনূস বলে দিলেন, এবং আসলে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, বিএনপিকে দায়ী করবে। ডক্টর ইউনূস নিজেই বিএনপিকে দায়ী করে দিয়েছেন এবং জনগণ বিএনপিকে ধরবে। তা বিএনপি আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজটা করেছে। ওই যে অনেক সময় শুনেন না যে প্রেমিক প্রেমিকা এক দড়িতে গলায় ফাঁস দেয়, তো বিএনপি আসলে আওয়ামী লীগ বিএনপি মিলে গলায় ফাঁস দেওয়ার ব্যবস্থা করেছে। আওয়ামী লীগ তো মরেছেই, সেই মরা পতিত স্বৈরাচারের দলকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার পক্ষে ওকলাতি করে বিএনপি আওয়ামী লীগের সাথে আত্মহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা হয়তো আল্লাহর একটা প্ল্যান, যেহেতু আওয়ামী লীগ বিএনপি মধ্যে এপিট, আওয়ামী লীগ যে চাঁদাবাজিগুলো করেছে বিএনপি সেই ঐতিহ্য ধরে রেখেছে। আল্লাহ হয়তো চান যে বিএনপিকেও শায়েস্তা করতে, বিএনপিকেও সোজা করতে। এই জন্য বিএনপির মাধ্যমে আওয়ামী লীগকে রক্ষা করার একটা হেকমত বিএনপি নিয়েছে, যার ফলে আওয়ামী লীগ বিএনপিকে এখন এক দড়িতে বেঁধে পেটানো যাবে, সেই বন্দোবস্ত হচ্ছে। এখন আগেই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ফেলেছে, এখন বিএনপি ডক্টর ইউনূসের এই বক্তব্যের পরে ভয় পাচ্ছে। আবার অন্যদিকে উপদেষ্টা নাহিদ বলেছেন এই সরকার বিপ্লবী সরকার। বিএনপি আগেই বরকতুল্লাহ বলে স্পষ্ট বলেছেন যে 5 আগস্ট কোনো বিপ্লব হয়নি, গণঅভ্যুত্থান হয়েছে। আর
শিক্ষার্থীরা, ডক্টর ইউনূস নিজে, সরকার, এরা বলছে বিপ্লব বিপ্লব বিপ্লব। এখন সর্বশেষ প্রথম নাহিদ আনুষ্ঠানিকভাবে দাবি করেন সরকারি বিপ্লবী সরকার। এখন সরকার বিপ্লবী সরকার এর মানে ওই নির্বাচন, সংবিধান, দ্রুত নির্বাচন, অমুক তমুক, বিএনপির যে এতদিনের স্বপ্ন ৭২ সংবিধান রক্ষা হবে, চুপ্পু রক্ষা হবে, খুব দ্রুত বিএনপি ক্ষমতা আসবে, তো বিপ্লবী সরকার হিসেবে সরকারকে দাবি করার পরে মনে হয় বিএনপি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে না। এখন বিএনপি সেই চিরচেনা আওয়ামী লীগ যেরকম তাদের ঘরে কারো বাচ্চা হলেও বলতো যে জামাত শিবিরের হাত আছে, ঝড়ে গাছের পাতা পড়লেও বলতো যে জামাত শিবির হাত আছে। এখন বিএনপি নিজেদের ভুলে নিজেরা ধরা খাওয়ার পরে, জনরোষে পড়ার পর তারা এখন 111 মোড়কে বিএনপিকে মাইনাস করার চেষ্টা করছে। এই থিওরি নিয়ে আছে, এইসব থিওরি জনগণ এখন খায় না। 111 সাথে এই সরকারের কোনো সম্পর্ক নেই। দর্শক, বিএনপি ভালো বেকায়দায় করেছে, কঠিন পরিস্থিতি করেছে বিএনপির ভুলের কারণে। আমি বলেছি যে যেই দিন থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে বিএনপি টপ টু বটম চাঁদাবাজি শুরু করেছে, সেই দিনই বলেছি এই বিএনপি ধ্বংস হবে। কারণ জনগণ 5 আগস্ট জীবন বা জুলাই আগস্টে চাঁদাবাজির কবলে পড়ে থাকার জন্য জীবন দেয়নি। এই চাঁদাবাজ আমরা বাংলার মাটিতে উৎখাত করব। এই জন্য তারেক রহমান কয়েকবার বিএনপিকে ধ্বংসস্তূপ থেকে টেনে তুলেছেন, ফখরুলরা নিচে নামান আর তারেক রহমান টেনে তুলেন। এখন বিএনপি যে ভুল করেছে আওয়ামী লীগকে রক্ষা করতে গিয়ে, মুজিবের পক্ষে, ছবির পক্ষে ওকালতি করেছিল, তারেক রহমান দ্রুত রুজবির মাধ্যমে ক্ষমা চেয়ে পরিস্থিতি উত্তরণ ঘটিয়েছেন। এখন আবার আওয়ামী লীগকে নির্বাচনে চায়। বিএনপির সামনে দুইটা অপশন। বিএনপি প্রকাশ্যে ঘোষণা দিবে যে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে চাই না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বিচার চাই। এক, বিএনপিকে সমস্ত চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করে ভদ্র রাজনীতি করতে হবে। এই দুইটা করলে বিএনপি থাকবে, নইলে বিএনপির কবলে শনিয়েছে। ওই যে বললাম না যে এক দড়িতে বিএনপি আওয়ামী লীগকে বেঁধে পেটাবে জনগণ, এবং একসাথে আত্মহত্যা করে এক দড়িতে প্রেমিক প্রেমিকার মতো বিএনপির অবস্থা হবে এটা। দর্শক, বিএনপি কি করেছিল একটা কথা আমি না বলেই পাচ্ছি না। এখন দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গিয়েছেন। আপনি কি করেছিলেন? কিছু তথ্য আমরা আগে থেকেই জানতাম। মির্জা ফখরুল স্পষ্ট বলেছিল কোটা সংস্কার আন্দোলনের সাথে আমরা সরাসরি জড়িত নই, তারপরও আমাদের লোকজনকে গ্রেফতার করা হচ্ছে। এর মানে হাসিনা পতন আন্দোলনে বিএনপি কতটুকু অংশগ্রহণ করেছে সেটাই প্রশ্ন আছে। হ্যাঁ, বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা জীবন বাজি রেখেছে, তারা জীবন দিয়েছে, কিন্তু কেন্দ্রীয় বিএনপি, তাদের ভূমিকা পর্যালোচনা হবে, তারা আসলে হাসিনার পতন চেয়েছে কিনা। বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করার ক্ষেত্রে যে কয়েকজন ব্যক্তি সবচেয়ে বড় অবদান রেখেছেন, কামরুল এই লোক অন্যতম, এবং আনিস, এরা যদি কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমা পায়, আইনের আওতায় বা আইন প্রয়োগ করতে এদের উপরে ব্যর্থ হয়, বাংলাদেশ কোনোদিন আর দাঁড়াতে পারবে না। কামরুল তার অদ্যতপূর্ণ সাহস দেখেন আপনি। এটা কারণটা কি? আমি আসছি সেই পয়েন্টে। সে বলছে যে এই দিন নয়, না, তোমার আর কোনোদিন আসবে না কামরুল। যদি আসে তাহলে আমাদের মনে হয় আমাদেরকে শহীদ হওয়ার জন্য প্রস্তুত হতে হবে দেশের জন্য। তোমাদের কোনোদিন আমরা বাংলাদেশ আর দেখতে চাই না। এনাফ মাদারফাকার সন অফ বিচ, এনাফ। কামরুল বলছে এই দিন নয়, তোর কোনোদিন আর আসবে না, আসতে দেওয়া হবে না, কোনোদিন আসতে দেওয়া হবে না। তুই আসতে পারবি না, তোর নেত্রী রাজনীতিতে আসতে পারবে না, আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে কিনা, দ্যাটস দ্য ডিবেটেবল ইস্যু, এন্ড I said that on many occasions. বাট তোমাদের এই আগলি ফেস বাংলাদেশের রাজনীতিতে কখনো আমরা দেখতে চাই না তোদেরকে। তুই আসার কথা বললেই তোকে, মানে আমি অনলাইন পাবলিক প্লিজ এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আজকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসে আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তারা ইতিহাসে গণশত্রু হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন। হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মসনদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে। তিনি আরো লিখেছেন, জুলাই আন্দোলনের স্পিরিটকে যারা ধারণ করে, যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায়, তারা 24 পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না। প্রিয় দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূস দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য যে ইঙ্গিতটি দিয়েছেন, সেই ইঙ্গিতের পরিপ্রেক্ষিতে আমরা যে তথ্য পাচ্ছি সেই অনুযায়ী বলা যায় যে আওয়ামী লীগ 3টি পন্থায় বাংলাদেশে আবারও রাজনীতিতে ফিরে আসতে পারে। প্রথম পন্থা হচ্ছে সরাসরি বর্তমান নামে, তবে সেক্ষেত্রে শেখ হাসিনা, ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের শীর্ষ নেতারা এই দলটির হাল ধরবে না, বরং দল পুনর্গঠন করে তারা রাজনীতিতে আবারও ফিরে আসার চেষ্টা করবে। এটা হচ্ছে প্রথম পন্থা। আর দ্বিতীয় পন্থা হচ্ছে নতুন সংগঠন করে, তবে সেটার ভিত্তি হবে আওয়ামী লীগের আদর্শিক ভিত্তি। ইতোমধ্যে আপনারা দেখেছেন ছাত্রলীগ নিষিদ্ধ হবার পর ছাত্রলীগের আদর্শকে পুনরুদ্ধার করবার জন্য অন্য নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। তারা কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, তাদের ভাষায় আর কি। যাই হোক, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাজউদ্দিন আহমদের সন্তান সোহেল তাজ এবং শারমিন আহমদ গত কমাস ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে নানা কথা বলছেন। সর্বশেষ শারমিন আহমদ বলেছেন যে আওয়ামী লীগকে শেখ মুজিব পরিবারের হাত থেকে রক্ষা করতে হবে। সরাসরি শেখ মুজিব শব্দটি উচ্চারণ না করে বলেছেন শেখ পরিবারের হাত থেকে, কারণ তারা গত 53 বছরে ব্যক্তিগতভাবে কুক্ষিগত করেছে দলটিকে এবং তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। তার মানে নতুন একটি থিওরি দিচ্ছেন তাজউদ্দিন আহমদের সন্তান সোহেল তাজ এবং শারমিন আহমদ। তারা চাইছেন যে পরিশুদ্ধ আওয়ামী লীগের হাল ধরতে। এটাও একটা আওয়ামী লীগের
কৌশল হতে পারে। সুতরাং এটাকে দ্বিতীয় কৌশল ধরে নেওয়া যায়। আর তৃতীয় কৌশলটি হচ্ছে সারা দেশে স্বতন্ত্রভাবে নির্বাচন করে পরবর্তী সময়ে একটি দলের অধীনে সংসদে অবস্থান গ্রহণ করা। এক্ষেত্রে পাকিস্তানের ইমরান খানের একটা উদাহরণ আমার সামনে রয়েছে। আপনারা সবাই জানেন পাকিস্তানের ইমরান খান পিটিআই এর পক্ষ থেকে সর্বশেষ নির্বাচনে তার নেতাকর্মীকে অংশগ্রহণ করাতে পারেনি, কারণ পিটিআই কে নিষিদ্ধ করা হয়েছে, দলের প্রতীক নিষিদ্ধ হয়েছে, নিবন্ধন বাতিল হয়েছে। ইমরান খান যেভাবে রাজনীতিতে ফিরে এসেছে, বা ইমরান খান যদিও পাকিস্তানে বিপুল জনপ্রিয়, এখন ইমরান খানের এই কৌশলটিকে সামনে রাখতে পারে বলে বিভিন্ন তথ্য নিশ্চিত করছে যদি তারা প্রথমে মানে দল পুনর্গঠনের মাধ্যমে স্বনামে, দ্বিতীয়ত তারা নতুন নামে তবে আদর্শিক ভিত্তি হিসেবে আওয়ামী লীগের আদর্শকে ঠিক রেখে, এই দুটো পন্থায় যদি না পারে তাহলে তৃতীয় পন্থা হচ্ছে স্বতন্ত্রভাবে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। এখন প্রশ্ন হচ্ছে, গণহত্যার বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে, তাহলে তার কি হবে? সরকারের একটি বিশ্বস্ত সূত্র বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বাভাবিকভাবে তার কার্যক্রম পরিচালনা করবে, সেক্ষেত্রে কোনো বাধা দেওয়া হবে না। মানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যে বিচার শুরু হয়েছে, এই বিচারের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে অপরাধ প্রমাণিত হলে বিচার চলবে, রায় হবে এবং রায় বাস্তবায়ন করা হবে। এক্ষেত্রে বিচারকে স্বাভাবিক গতিতে পরিচালনা করা হবে। আর অন্যদিকে আওয়ামী লীগের মধ্যে যারা বিচার সংশ্লিষ্ট নন, যারা গণহত্যার সঙ্গে যুক্ত নন, তারা যদি নির্বাচন করতে চান তাহলে সেটা করতে দেবে এই অন্তর্বর্তী সরকার, এমনটি ইঙ্গিত দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এখন একটি প্রশ্ন সবার সামনে আসে যে আওয়ামী লীগ কি তার স্বনামে স্বভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? সেক্ষেত্রে ওই যে বললাম 3টি কৌশল সামনে আছে এই দলটির। এখন 2টি কৌশলে ব্যর্থ হলে তৃতীয় কৌশল প্রয়োগ করে তারা পুনরায় রাজনীতিতে আসার চেষ্টা করবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে, যেমন গণতন্ত্র মঞ্চ, আবার দেখছি গণ অধিকার পরিষদ, অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, তাদের মতামত কি এই অন্তর্বর্তী সরকার নিয়েছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে হ্যাঁ, অনেকে আওয়ামী লীগের রাজনীতির করার পক্ষে মত দিয়েছেন, আবার অনেকে পক্ষে মত দেননি। তবে মোটা দাগে বিএনপির মন্তব্যকেই তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বিএনপি বলছে যে আওয়ামী লীগ আসলে তাদের কোনো সমস্যা নেই। এক্ষেত্রে আওয়ামী লীগ কি আসলে আওয়ামী লীগের মতো করেই আসতে পারবে? সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বলছে যে আওয়ামী লীগের যেসব নেতা অপরাধের সঙ্গে যুক্ত নন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তারা যদি নির্বাচন করতে চায় বা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে কোনো ধরনের বাধা প্রদান করা হবে না, বরং একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হবে। প্রিয় দর্শক, সবশেষ কথা হচ্ছে যে জনগণ কি ভাবছে। দর্শক, আপনারা কি ভাবছেন? একটা জরিপ হয়ে যাক, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যাদের সঙ্গে গণহত্যার সম্পৃক্ততা নেই বা যারা অপরাধের সঙ্গে যুক্ত নন, তাহলে তাদেরকে কি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত? প্রিয় দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই আলোচনাগুলো শুনেছেন এবং এই আলোচনাগুলো নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।